এলিট একাডেমির পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা বৃত্ত সম্পর্কিত সেকেন্ড আলোচনা শুরু করতে চলেছি। তবে এই সেকেন্ড আলোচনাতে ঢুকানোর আগে আমি তোমাদের এর আগের পার্টে যে আলোচনাটা করেছিলাম সেই বিষয় সম্পর্কে একটু রিমাইন্ড করাবো। প্রথম যে আলোচনাটা আমি তোমাদের সামনে রিমাইন্ড করাতে চলেছি সেটা হলো, আমরা স্ক্রিনে যে টপিকটা দেখতে পাচ্ছি বৃত্ত, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আমরা এর আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে বৃত্তের বৈশিষ্ট্যের দুটি বিপরীত সত্তা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। কি বলেছিলাম? যে বৃত্তের সমীকরণ সাধারণত দুটো টাইপের হয়। একটা ছিল বৃত্তের আদর্শ সমীকরণ আর আরেকটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ। যেগুলো বৃত্তের আদর্শ সমীকরণ সেগুলি বের করার সময় বলেছিলাম যে বৃত্তের যে মুখ্য উপাদান আমরা দুটো লক্ষ্য করেছিলাম। কি কি? একটা হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং একটা হলো বৃত্তের ব্যাসার্ধ, যে দুটোকে আমরা কি এলিমেন্টস নামেও তোমাদের সামনে চিহ্নিত করেছিলাম। বৃত্তের আদর্শ সমীকরণে শুধু এইটুকু দেখানো হয়েছিল যে বৃত্তের যেগুলো মুখ্য উপাদান অর্থাৎ কি এলিমেন্টস, সেগুলি যদি জানা থাকে তাহলে আমরা কি করে বৃত্তের সমীকরণটা বের করব। পক্ষান্তরে বৃত্তের যে সাধারণ সমীকরণ, সেখানে মূলত দেখানো হয়েছিল যে কোনো একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কি করে সেই বৃত্তের যে মুখ্য উপাদানগুলো অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কি করে খুঁজে বের করব। এই দুটো বিপরীত ধর্মী সত্তা সম্পর্কে তোমাদের সামনে পরিবেশন করা হয়েছিল এর আগের দিনের আলোচনায়। এই বিষয়টা আমি একটা এক্সাম্পলসের মাধ্যমে তোমাদের সামনে পেশ করার চেষ্টা করেছিলাম। মনে করো যে আমরা বাড়ির বাইরে রয়েছি, তাহলে বাড়ির বাইরে যদি থাকি তাহলে বাড়ির ভিতরে যদি আমাকে ঢুকতে হয় তাহলে বাড়ির যে মেন গেটের চাবি, সেই চাবিটা আমাদের হাতে থাকতে হবে এবং সেই চাবিটা যদি হাতে থাকে সেটাকে কাজে লাগিয়ে লক খোলার যে সিস্টেম, সেই সিস্টেমটা যদি প্রয়োগ করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা ওই ঘরের ভিতরে ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো। ঠিক যেমনটি আমরা আদর্শ সমীকরণে বলেছিলাম, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ যদি জানা থাকে, যেগুলোকে আমি চাবির সাথে তুলনা করেছিলাম, কি এলিমেন্টসের সাথে তুলনা করেছিলাম, এগুলো যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারবো, অর্থাৎ ওই বাড়ির ভিতরে ঢুকতে পারবো। আবার কনভার্স পার্টটাও সত্য, যদি আমরা কোনো সময় বাড়ির ভিতরে অবস্থান করি তাহলে ওই বাড়ির ভিতরের অবস্থান করাকালীন যদি প্রয়োজন বশত আমাদেরকে বাড়ির বাইরে যেতে হয় তাহলে আবার ওই চাবিটাকে কাজে লাগিয়ে বাড়িটাকে লক করে আমাদের বাইরে বেরিয়ে আসা প্রয়োজন হয়। অর্থাৎ কোনো বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করে সেই বৃত্তের যে মুখ্য উপাদানগুলো অর্থাৎ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করব, সেটা আমরা এর আগের দিন বলেছিলাম। এই দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য আলোচনা করার পরে বৃত্তের সমীকরণ নির্ণয়ের আরো বেশ কিছু স্পেশাল রীতি আছে, সেই রীতিগুলো আজকে আমরা এক এক করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। লক্ষ্য রাখো আমাদের স্ক্রিনে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। এখানে লেখা হয়েছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয়ের পদ্ধতি। অর্থাৎ আজকে আবারও বৃত্তের কিছু সমীকরণ তোমাদের সামনে পেশ করব, কিন্তু সেগুলো না আদর্শ আকারের না সাধারণ আকারের, দুটোকে কম্বাইন করে কিছু স্পেশাল কেস আমি তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথম যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। তার মানে এখানে এমন একটা বৃত্তের সমীকরণ তোমাদের সামনে দেখাতে চাইছি যে বৃত্তটার পরিধির উপরে মূল বিন্দু অবস্থান করবে। একটা ছবি দিয়ে দেখা যাক, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই। এবার আমি এমন একটা বৃত্ত আঁকছি, লক্ষ্য করো যে বৃত্তটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেই বৃত্তটার পরিধির উপরে মূল বিন্দু অবস্থান করছে, যার স্থানাঙ্ক আমরা জানি 0,0। এই সকল বৃত্তগুলোকে আমরা বলবো যে এমন একটা বৃত্ত যেগুলো মূল বিন্দুগামী। এই মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণগুলো কিভাবে বের করব তার জন্য আমরা তোমাদের সামনে এক এক করে ফর্মুলাগুলো তৈরি করে দেখাচ্ছি। লক্ষ্য করো,
আমরা বৃত্তের আদর্শ যে সমীকরণটা এর আগের দিন পড়েছিলাম, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই সমীকরণটাকে আমরা এর আগের দিন বৃত্তের আদর্শ সমীকরণ নামে তোমাদের সামনে চিহ্নিত করেছিলাম। এখন লক্ষ্য করো, এই যে বৃত্তের সমীকরণটা আমরা লিখেছি, সেই বৃত্তটা যদি এটা হয়, তাহলে ওই বৃত্তটা 0,0 বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে আমরা লিখব ইহা 0,0 বিন্দুগামী। এই কথাটার মানে হলো আমরা এক্স এর জায়গায় 0 বসাবো আর ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে যদি 0 বসাই, 0 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব এ স্কোয়ার। 0 মাইনাস আলফা তার মানে মাইনাস আলফা, মাইনাস আলফা এর যদি স্কোয়ার করি, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যায়, তার মানে শুধু আলফা স্কোয়ার পড়ে থাকবে। একই রকম ভাবে এখানে মাইনাস বিটা তার স্কোয়ার, মাইনাসের স্কোয়ার মানে আমরা জানি প্লাস হয়ে যায়, বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা এ স্কোয়ারের যে মানটা পেলাম, সেই মানটা যদি উপরে বসিয়ে দিই, তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে লক্ষ্য করো, আমরা যে বৃত্তের সমীকরণটা এখন পেলাম, সেটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, কিন্তু সেটাকে ডিডাকশন করা হয়েছে বৃত্তের আদর্শ সমীকরণ থেকে। তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেরকমটি তোমাকে এখানে প্রমাণ করে দেখানো হলো। এবার তোমাদের মনে হতে পারে, স্যার বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আপনি এটা বের করে দেখালেন, বৃত্তের তো আরো একটা সমীকরণ আছে যেটাকে আমরা সাধারণ সমীকরণ নাম দিয়েছিলাম, সেটা থেকে কি করে বের করব? লক্ষ্য করো, যদি বৃত্তের এই সমীকরণটাকে সাধারণ আকারে ধরে নিই, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে এই বৃত্তটা আবার 0,0 বিন্দুগামী। তাহলে আবার লিখবো ইহা 0,0 বিন্দুগামী। তার মানে আগের মতো এক্স এর জায়গায় আমরা দেখে দেখে 0 বসাবো এবং যেখানে যেখানে ওয়াই আছে তার জায়গাতে 0 বসাবো। তাহলে 0 স্কোয়ার দ্যাট ইজ 0, আবার 0 স্কোয়ার দ্যাট ইজ 0, 2g ইন্টু 0 প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও 0, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে সেটা 0 হয়ে যায়, এটাও 0, তাহলে ফাইনালি পড়ে থাকলো c ইজ ইকুয়াল টু 0। তাহলে c এর যে মানটা পেলাম, এই মানটা যদি আমরা সাধারণ আকারে বসিয়ে দিই, তাহলে ওই ফর্মুলাটা কি হবে লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। তাহলে বৃত্তের যে সাধারণ সমীকরণটা আমরা জানি, সেখান থেকে যখন মূল বিন্দুগামী হওয়ার শর্ত তার উপর প্রয়োগ করলাম, তখন সেই বৃত্তের সমীকরণটা আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0, যেরকমটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে আশা করি আজকে বৃত্তের যে স্পেশাল টাইপটা নিয়ে আমি আলোচনা শুরু করেছি, তার প্রথম পার্টটা তোমরা ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা একই রকম ভাবে যদি ধৈর্য রেখে যাও, তাহলে যে কটা স্পেশাল টপিকস আলোচনা করব সব কটাই আশা করি বুঝতে পারবে। এরপরে আমরা পরের পার্টে চলে যাচ্ছি। লক্ষ্য করো, আমরা এক্ষুনি যে টেকনিকটা করালাম, সেই টেকনিকটাকে একটা মানে প্রয়োগ করার মাধ্যমে কি করে বিচার করব, তার বাস্তবতা কি করে বিচার করব, সেই জিনিসটা নিয়ে আমি একটা প্রবলেম হাজির করেছি। কি প্রবলেমটা? মূল বিন্দুগামী এবং a,0 ও 0,b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা এক্ষুনি শিখলাম যে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি হয়। তাহলে লিখছি যে ধরি মূল বিন্দুগামী বৃত্তটির সমীকরণ। এখন মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ তো স্যার দুরকম পেলাম। লক্ষ্য করো, আমরা এটাকেও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বলে দাবি করেছি, আবার এটাকেও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বলে দাবি করেছি। এই দুটোর যে কোনো একটাকে তুমি ইউজ করতে পারো। সাপোজ আমরা সাধারণ কেসটা নিয়ে যদি করি, তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। সাপোজ দিস ইজ নাম্বার 1। তাহলে প্রথমে যে কথাটা বলছিল মূল বিন্দুগামী, সেইটাকে কাজে লাগিয়ে আমরা বৃত্তের সমীকরণটা বের করলাম। তারপরে কি বলা আছে যে এই বৃত্তটা a,0 বিন্দু দিয়ে পাস করেছে এবং একই সঙ্গে সেটা 0,b বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে লিখছি ইহা
এ কমা 0 বিন্দুগামী, এই কথাটার মানে কি, এই উপরের সমীকরণে এক্স এর জায়গায় দেখে দেখে আমরা এ বসাবো এবং ওয়াই এর জায়গায় দেখে দেখে 0 বসাবো। তাহলে কি হবে লক্ষ্য করো, এক্স এর জায়গায় এ বসালে এ স্কোয়ার, তারপর ওয়াই এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে, প্লাস 2GA, আর ওয়াই এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, যে 2GA ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার। তাহলে একটা এই স্কোয়ারটা ওদিকে গেলে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটা দেখালাম। তারপরে বোথ সাইড থেকে যদি একটা এ কেটে দিই তাহলে কি পড়ে থাকবে লক্ষ্য করো, 2g ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে 2g এর মান পেয়ে গেলাম। এখান থেকে আমরা g এর মান বের করতে পারবো, লিখছি অতএব g ইজ ইকুয়াল টু হলো মাইনাস a/2। তারপর ওই বৃত্তটা আবার 0, b বিন্দুগামী, তাহলে লিখছি আবার বৃত্তটি 0, b বিন্দুগামী। তার মানে এই যে বৃত্তের সমীকরণটা আমরা লিখেছি সেখানে আমরা x এর জায়গায় 0 বসাবো এবং y এর জায়গায় b বসাবো। তাহলে x এর জায়গায় যদি 0 বসাই, 0 স্কোয়ার মানে 0 হয়ে যাবে, তাহলে ওটা লিখলাম না। y এর জায়গায় b বসাচ্ছি, তার মানে b স্কোয়ার। x এর জায়গায় 0 বসালে এই টার্মটা 0, তারপরে প্লাস 2f ইন্টু y এর জায়গায় আমরা b বসাচ্ছি, ইজ ইকুয়াল টু 0। আগের মতো যদি ক্যালকুলেশন করি, 2fb ইজ ইকুয়াল টু হলো মাইনাস b স্কোয়ার। আবার লক্ষ্য করে একটা বি কেটে যাবে, তার মানে 2f সমান মাইনাস বি। ফাইনালি f ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো মাইনাস b/2। এবার লক্ষ্য করো, আমরা জি এর মান পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি। আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে এই যে 1 নম্বর বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণটা এর আগের দিন তোমাদের সামনে দেখিয়েছিলাম, সেই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করার নিয়ম বলেছিলাম কি, যে বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি ছিল, √g² প্লাস f² মাইনাস c। এটা ছিল বৃত্তের সাধারণ যে সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ এর ব্যাসার্ধ বের করার ফর্মুলা। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণে ব্যাসার্ধটা যদি √g² প্লাস f² মাইনাস c থাকে, তাহলে ওর সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে লক্ষ্য করো এখানে কি কোনো c আছে, তো নেই। তার মানে এক্ষেত্রে যে বৃত্তটা, সেক্ষেত্রে c এর মান, যেটা ওখানে c দেখা যাচ্ছে, তার মানটা 0। g এর মানটা আমরা বের করে রেখেছি, f এর মানটা বের করে রেখেছি, সবকিছু যদি ওখানে বসিয়ে দিই তাহলে এই যে আমাদের 1 নম্বর বৃত্ত, তার ব্যাসার্ধটা পেয়ে যাব। দেখছি অতএব নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, কি ফর্মুলা বলবো, ওই রকম করে বলছি √g² প্লাস f²। আমরা মাইনাস c দেবো না, কেন, তার কারণ এই বৃত্তটা মূল বিন্দুগামী, তাই এখানে c বলে কোনো টার্ম নেই। আশা করি বুঝতে পেরেছো যে ওইখানে ব্যাসার্ধের ফর্মুলা √g² প্লাস f² মাইনাস c থাকলেও এখানে বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলাটা কি করে √g² প্লাস f² হয়ে গেছে। এবার এইখানে আমরা যে g এবং f এর মানটা বের করলাম সেটা বসিয়ে দেবো। g এর মান মাইনাস a/2 তার স্কোয়ার, f এর মান মাইনাস b/2 তার স্কোয়ার। রুটের ভিতরে মাইনাসের স্কোয়ার মানে প্লাস, তাহলে a²/4 প্লাস আবার মাইনাসের স্কোয়ার মানে প্লাস b²/4। আমরা যদি রুটের ভিতরে লসাগু করে দিই তাহলে 4 লসাগু, উপরে পড়ে থাকবে a² প্লাস b²। এখন তোমরা বলো এই যে 4 রুটের ভিতরে আছে সেটাকে যদি বাইরে বের করি নিশ্চয়ই নিচে 2 হয়ে চলে আসবে, তাহলে রুটের ভিতরে পড়ে থাকবে a² প্লাস b², এত একক। বেশ, আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছিল সেই বৃত্তের ব্যাসার্ধের সমীকরণটা ব্যাসার্ধটা সম্পূর্ণরূপে বের করতে পেরেছি। এক্ষেত্রে যে বিষয়টা পয়েন্ট করে রাখতে হবে, মাথায় নোট করে রাখতে হবে, সেটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করা ফর্মুলাটা কি, √g² প্লাস f² মাইনাস c। কিন্তু এক্ষেত্রে যখন আমি প্রয়োগ করলাম তখন ব্যাসার্ধটা হয়েছে √g² প্লাস f²। সিটা কেন হয়নি, তার কারণ মূল বিন্দুগামী যখন কোনো বৃত্ত হয়ে যায় সেক্ষেত্রে সি এর পরিমাণটা 0 হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আবার সেকেন্ড টাইপের যে স্পেশাল বৃত্ত, তার সমীকরণ বের করার চেষ্টা করব। যে কোন বৃত্তের কেন্দ্র যদি এক অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার সমীকরণ কি করে বের করব। আবার ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের সামনে, দেখো, দিস ইজ অ্যাক্সিস অফ এক্স
দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই অ্যান্ড দিস ইজ দ্য অরিজিন বা মূলবিন্দু। বলছে কোনো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, মনে করো এমন একটা বৃত্ত আমি আঁকছি যার কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থান করছে। এই যে বৃত্তটা আমি এঁকেছি সেই বৃত্তটা দুটো টাইপেরই হতে পারে, আদর্শ আকার হতে পারে আবার সাধারণ আকার হতে পারে। তাহলে আমি দুটোই একবার লিখে দেখাচ্ছি, লক্ষ্য করো। বৃত্তের আদর্শ আকারের যে ফর্মুলা সেটা ছিল এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আর সাধারণ আকারের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে ছবিটা তোমাদের সামনে আমি বোর্ডে এঁকেছি তার সমীকরণ এই দুটোর টাইপের যে কোনোটাই হতে পারে। এখন আমাদের আলোচ্য বিষয়, যদি কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করে, তার মানে এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে। আমরা শিখেছি যে কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান অর্থাৎ কোটির মান সবসময় 0 হয়। কত হয় বললাম? সবসময় কোটির মানটা ওয়াই স্থানাঙ্কের মানটা 0 হয়। এখন যে কথাটা তোমাদের সামনে বলবো, এই যে বৃত্তের আদর্শ সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, সেই বৃত্তের আদর্শ সমীকরণে কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? আলফা কমা বিটা। আর বৃত্তের যেটা সাধারণ সমীকরণ সেখানে কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? মাইনাস জি মাইনাস এফ। এগুলো সব এর আগে দিন আমরা প্রমাণ করেছিলাম। তাহলে দুটো বৃত্তেরই আমরা কেন্দ্রের স্থানাঙ্ক দেখেছি। এখন প্রসঙ্গটা হচ্ছে, যদি বৃত্তগুলোর কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থান করে তাহলে সেই কেন্দ্রের যে কোটির মানটা বা ওয়াই স্থানাঙ্কের মানটা সেই মানটা 0 হয়ে যাবে। অর্থাৎ এই বৃত্তের পরিবর্তিত সমীকরণটা হবে, এই বিটার জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে বিটার জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে এই ফর্মুলাটা কি হবে? নতুন করে লক্ষ্য করো, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার, তার মানে শুধু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। অর্থাৎ বৃত্তের আদর্শ সমীকরণ ধরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেই বৃত্তটার কেন্দ্র এক্স অক্ষের উপর যদি অবস্থান করে যায়, তার মানে কেন্দ্রের যেটা ওয়াই স্থানাঙ্ক ছিল, যেটা কোটি ছিল, দ্যাট ইজ বিটা, তার পরিমাণটা 0। তার পরিমাণটা 0 যদি এখানে বসিয়ে দিই তাহলে পরিবর্তিত সমীকরণটা আমরা দেখতে পেলাম এরকম, যেটা এখানে লেখা আছে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। এবার চলে আসি বৃত্তের সাধারণ সমীকরণ থেকে। বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক বের করেছিলাম মাইনাস জি মাইনাস এফ। এবার যেহেতু এর কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রেও কেন্দ্রে যেটা ওয়াই স্থানাঙ্ক দ্যাট ইজ মাইনাস এফ, অর্থাৎ এফ এর মানটা 0। তাহলে এই সমীকরণে যেখানে এফ আছে সেই এফ এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা নতুন রূপ পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এটা তো 0 হয়ে গেল, তার মানে সি ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো যেমনটা এখানে লেখা আছে। তাহলে বৃত্তের আদর্শ এবং সাধারণ সমীকরণ থেকে আমরা নতুন করে ডিডাকশন করে তোমাদের সামনে দেখালাম যে যদি ওই সকল বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থান করে যায় তাহলে কি কি পরিবর্তনটা সাধিত হবে। প্রথম পরিবর্তনটা হবে, কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপরে আছে তাদের কেন্দ্রের যে ওয়াই স্থানাঙ্কের মান, কোটির মান, সেই মানটা 0 হয়ে যাবে। এখানে কেন্দ্রের কোটিটা ছিল বিটা, তাই বিটার জায়গায় 0 বসিয়েছি, এই সমীকরণটা পেয়েছি। আবার এক্ষেত্রে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কর বা কোটির মানটা ছিল মাইনাস এফ, সেই মাইনাস এফ এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি, অর্থাৎ এফ এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি। তাহলে এই সমীকরণে যদি এফ এর জায়গায় 0 বসাই তাহলে পরিবর্তিত সমীকরণটা নিশ্চয়ই এরকম হবে। তাহলে নতুন করে আমরা শিখে গেলাম কোন বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাদের সমীকরণগুলো কি টাইপের হবে, যেটা ওইখানে করে তোমাদের সামনে লেখা আছে। ব্র্যাকেটে লিখেও আছে যে উভয় ক্ষেত্রে কেন্দ্রের কোটির মান 0 হবে, যেটা তোমাকে এখানে বললাম, যেটা এখানে বিটা ইজ ইকুয়াল টু 0 দেখালাম, যেটা এখানে মাইনাস এফ অর্থাৎ এফ এর মান 0 দেখালাম। আশা করি সেকেন্ড টাইপের যে স্পেশাল বৃত্ত তার সমীকরণ বের করার পদ্ধতিটা বুঝতে পেরেছো। এরপরে লক্ষ্য করো 3 নম্বর যে স্পেশাল টাইপটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো কোন বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, এর আগেটা ছিল এক্স অক্ষের উপরে, তাহলে ওই সেম জিনিসই ওয়াই অক্ষের উপরে, তাহলে ছবিটা একটু পরিবর্তন হয়ে যাবে। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই। এখানে বৃত্তটা আমরা এমন করে আঁকবো যাতে করে সেই বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থান করে। তাহলে তোমরাই বলো দেখি যে কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে সেক্ষেত্রে
তার ভুজের পরিমাণটা 0 হয়। কার মান? ভুজের পরিমাণ বা এক্স স্থানাঙ্কের মানটা 0 হয়ে যায়। তাহলে বৃত্তের যে আদর্শ সমীকরণ, যেটা এর আগে তোমাদেরকে দেখালাম, এটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এই আদর্শ সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কত? আলফা কমা বিটা। তাহলে এই বৃত্তটা কেন্দ্র যদি ওই অক্ষের উপরে থাকতে হয়, তাহলে তার কেন্দ্রের যে ভুজ বা এক্স স্থানাঙ্ক, দ্যাট ইজ আলফা, এর মান 0 হতে হবে। তাহলে আলফার মান যদি 0 এখানে বসিয়ে দিই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ এই জায়গাটাতে আমরা 0 বসিয়ে দেবো। তাহলে লক্ষ্য করো, আমরা পরের পেজে পেয়ে যাব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। অর্থাৎ সেম ওই টাইপেরই সমীকরণটা থাকবে, যে পরিবর্তনটা এখানে হলো সেই পরিবর্তনটা ওর উপরে প্রয়োগ করেছি, এর ফলে নতুন করে যে সমীকরণটা পেয়েছি সেটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আবার যদি সাধারণ আকারে সমীকরণ নিয়ে দেখি, লক্ষ্য করো, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, যার কেন্দ্রের স্থানাঙ্ক ছিল মাইনাস জে মাইনাস এ। যখন এই বৃত্তটা ওই অক্ষের উপর অবস্থান করবে, বৃত্তটা কেন্দ্রটা যখন ওই অক্ষের উপর অবস্থান করবে, তার মানে তখন তার কেন্দ্রের যে ভুজ, দ্যাট ইজ এক্স স্থানাঙ্ক, যেটাকে এখানে মাইনাস জি বলছি, তার পরিমাণটা 0 হবে। তাহলে মাইনাস জি এর মান যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই জি এর মান 0 হবে। তাহলে এই সমীকরণটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সমীকরণে যদি জি এর মান 0 বসিয়ে দিই, তাহলেই আমরা নিম্নবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে জি এর মান 0 বসালে নিশ্চয়ই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক সেরকমটি লেখা আছে এখানে, লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবং এই দুটো বৃত্তের সমীকরণ কি করে পাওয়া গেছে সেটা যেমন তোমাদের সামনে ব্যাখ্যা করলাম, আবার পয়েন্টটাও লিখে রেখেছি। উভয় ক্ষেত্রে কেন্দ্রের ভুজ, এই যে এক্স স্থানাঙ্কটাকে ভুজ বলা হয়, এটা আমরা সকলেই জানি, সেই ভুজের পরিমাণটা যখন 0 হবে। তাহলে বৃত্তের আদর্শ এবং সাধারণ সমীকরণ দুটো থেকেই তোমাদের সামনে দেখানো হলো যে এক্স অক্ষের উপর যদি তাদের কেন্দ্রগুলো অবস্থান করে, তাহলে তাদের ওয়াই কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের পরিমাণ অর্থাৎ কোটির পরিমাণ 0 করব। আবার যদি বৃত্তের কেন্দ্রগুলো ওয়াই অক্ষের উপর অবস্থান করে যায়, সেক্ষেত্রে কি পরিবর্তন হবে সেটাও বললাম। সে সমস্ত ক্ষেত্রে তাদের কেন্দ্রের ভুজ বা এক্স স্থানাঙ্কের মান 0 হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। এখান থেকেই আমরা মেন আলোচনাটা দেখাতে পারবো। কি বলছে লক্ষ্য করো, এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। এতক্ষণ পর্যন্ত 3টে টাইপ দেখানো হলো। কোন বৃত্তের পরিধির উপরে যদি মূলবিন্দু অবস্থান করে, তার সমীকরণটা কি হবে? কোন বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, তার সমীকরণটা কি বললাম? কোন বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তার সমীকরণটা বা কি সেটাও বললাম। কিন্তু এক্ষেত্রে যে 3টে স্পেশাল টাইপ আলোচনা করব, সেক্ষেত্রে দেখবো যে বৃত্তগুলো কোনো না কোনো অক্ষরকে টাচ করছে। কিরকম? লক্ষ্য করো, এমন একটা বৃত্ত আমরা এঁকেছি যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আছে, যেমন হেডিং করা হয়েছে এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। অর্থাৎ কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে যায়, তার সমীকরণটা কি হবে সেটা আমরা তোমাদের সামনে বের করে দেখাবো। প্রথমত বলি, এই বৃত্তটার সমীকরণটা যদি আমি আদর্শ আকারে ধরে নিই, তাহলে তার সমীকরণটা নিশ্চয়ই এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বলে দাবি করতে পারবো। এখন তোমরা বলো দেখি, যারা বৃত্তের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছো, তারা অবশ্যই বলতে পারবে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত না, তো আলফা কমা বিটা, এটা হচ্ছে কেন্দ্র। এই বৃত্তের ব্যাসার্ধ কত না, তো এ হলো ব্যাসার্ধ। এটা আমরা এর আগের দিন প্রমাণ করেও দেখিয়েছিলাম। এখন এই সেম জিনিসটা যদি এখানে দেখাই, এদিকে লক্ষ্য করো, এই কেন্দ্রটা বলেছি আলফা কমা বিটা, আর এইখান থেকে যদি এই বিন্দুটা আমরা জয়েন্ট করে দিই, তাহলে যে সরলরেখাংশটা পেলাম সেটাকে বলতে পারি ওই বৃত্তের ব্যাসার্ধ। আর ওই বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরেছি? এ। তাহলে এখন সমীকরণ লিখার পরে তাদের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ লিখেছি, অতঃপর সেগুলোকে আমরা ছবির মাধ্যমে যখন দেখালাম, তখন ঘটনাটা কি ঘটছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা, তার মানে এই মূল বিন্দু থেকে আমরা এই দূরত্বটা কত বলতে পারি না, তো আলফা। এই দূরত্বটুকু হচ্ছে আলফা।
আর এইখান থেকে এই দূরত্বটুকু আমরা কত বলতে পারবো, বিটা। তবেই তো ওই বিন্দুটার স্থানাঙ্ক আলফা কমা বিটা হয়েছে। যদি আমাদেরকে বলা হয় যে গ্রাফে 2,3 বিন্দুটা বসাও, তাহলে আমরা এখান থেকে প্রথমত 2 একক যাই, তারপরে 3 একক যাই, দিয়ে ওই বিন্দুটার স্থানাঙ্ক লিখি 2,3। একেবারে অনুরূপভাবে কেন্দ্রের স্থানাঙ্কটা আলফা কমা বিটা। তার মানে আমরা এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আলফা গেছি, তারপর এখান থেকে আমরা উপরে যেটা গেছি সেটা হলো বিটা। এর ফলেই বিন্দুটার স্থানাঙ্ক হয়েছে আলফা কমা বিটা। যখন গ্রাফের ধারণাটা তোমাদের সামনে পেশ করলাম, এবার ঘটনাটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। লক্ষ্য করো ছবিতে যে দূরত্বটাকে আমরা বিটা বলে চিহ্নিত করেছি, সেই দূরত্বটাই প্রকৃতপক্ষে এই বৃত্তটার ব্যাসার্ধ অর্থাৎ এর সাথে সমান। তার মানে কি ঘটলো, যে যখন কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে যাবে, তখন সেই বৃত্তের কেন্দ্রের যে কোটি, কেন্দ্রের যে ওয়াই স্থানাঙ্ক, দ্যাট ইজ বিটা, এর মানটা এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমরা যে সমীকরণটা লিখেছি সেইখানে বিটার জায়গায় যদি এ বসিয়ে দিই, তাহলে সমীকরণটা কি হবে লক্ষ্য করো, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার জায়গায় কি বসাবো বললাম, এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার। তাহলে এটাই হলো এই যে বৃত্তটা দেখা যাচ্ছে, বা যে সকল বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে তাদের সমীকরণ নির্ণয় করার পদ্ধতি। ঠিক সেরকমটা লেখা হয়েছে, লক্ষ্য করো, এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ, সেটা কি এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আবার কি করে এটা হয়েছে সেটাও তোমাদেরকে পাশে লিখে দেখানো হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের কোটি মানে বিটা, বৃত্তটির ব্যাসার্ধের সমান হয়, ব্যাসার্ধ মানে এ, অর্থাৎ এখানে দেখানো হয়েছে বিটা ইজ ইকুয়াল টু এ। তার মানে আমরা এইভাবে মনে রাখবো যে সকল বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাদের কেন্দ্রের কোটিটা, বিটার মানটা এ এর সাথে সমান হয়ে যায়। যদি আমরা এইটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু বৃত্তের সমীকরণটা সম্পূর্ণরূপে বের করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার যে সিস্টেমটা তোমাদের সামনে দেখানো হলো, সেই সিস্টেমটাকে অঙ্কের মাধ্যমে কি করে প্রয়োগ করা হয় সেই জিনিসটা নিয়ে একটা প্রবলেম তোমাদের সামনে হাজির করব। তার আগে একটা জিনিস খেয়াল রাখো, যখনই এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্ত বলবো, তখনই কিন্তু এই সমীকরণটা আমরা মনে রাখার চেষ্টা করব। লক্ষ্য করো কি বলা আছে, একটি বৃত্ত এক্স অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করে। কোন বিন্দুতে স্পর্শ করলো সেটা আমাদের পরের বিষয়, কিন্তু প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা ফোকাস করতে চাইছি, আমাদের নির্ণীয় বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। তাহলে এখন যেটা শিখলাম যে সকল বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাদের সমীকরণগুলো কি সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। লিখছি, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে, অতএব তার সমীকরণটি হবে কি বললাম একটু আগে, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দিস ইজ নাম্বার 1। লক্ষ্য করো আমরা সেটাই দেখিয়েছি, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। জাস্ট এই সমীকরণটা আমরা ওইখানে লিখে দিয়েছি। কথা বুঝতে পেরেছো যে এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাই এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের যে সমীকরণ সেটা আমরা লিখে দিয়েছি। তারপর যে শর্তগুলো বলেছে সেগুলো একে একে আমরা ফুলফিল করার চেষ্টা করব। বলেছে একটি বৃত্ত এক্স অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে এই যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, ছবিতে দেখো, দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে তাই তার সমীকরণ এটা লিখেছি, কিন্তু যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে 3,0। তার মানে এখান থেকে যে মেসেজটা আমরা নেব সেটা হলো, এই বৃত্তের পরিধির উপরে 3,0 বিন্দুটা আছে, অর্থাৎ এই বৃত্তটা 3,0 বিন্দুগামী, সেটা লিখবো ইহা 3,0 বিন্দুগামী। এই কথাটার মানে কি, আমরা এক্স এর জায়গায় 3 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি 3 বসাই, 3 মাইনাস আলফা তার স্কোয়ার, ওয়াই এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, 0 মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে 3 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস 0 মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস এ, তার যদি স্কোয়ার করি প্লাস এ স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। নিশ্চয়ই বোথ সাইডে সেম জিনিস কেটে যাবে। তাহলে 3 মাইনাস আলফা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0,
স্কোয়ারটা যদি ক্যান্সেল করি 3 মাইনাস আলফা সমান 0, ফাইনালি আমরা পেয়ে গেলাম 3 ইজ ইকুয়াল টু আলফা, অর্থাৎ আলফার মান 3 পেয়ে গেলাম। তাহলে একটা শর্ত আমরা ব্যবহার করেছি, সেখান থেকে আলফার মান পেয়েছি। তারপরে কি বলছে, এবং এর ব্যাসার্ধ, এর বলতে এই যে 1 নম্বর বৃত্ত তার ব্যাসার্ধ, এই যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যে বৃত্তের সমীকরণটা এখানে প্রোভাইড করা আছে, আমরা সেই বৃত্তের ব্যাসার্ধ বের করব। কি করে বের করব সেটা এর আগের দিন একটা প্রয়োগ এর মাধ্যমে দেখানো হয়েছিল। এই বৃত্তের সমীকরণটা বৃত্তের আদর্শ আকার না সাধারণ আকারের মতো দেখতে? উত্তরটা হবে সাধারণ আকারের মতো দেখতে। তাহলে এটাকে যদি সাধারণ আকারের সাথে তুলনা করি, তাহলে আমরা জি, এফ এবং সি এর মানটা বের করতে পারবো। তাহলে এই বৃত্তটাকে আমরা সাধারণ আকারের সাথে তুলনা করব। লিখছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বৃত্তটিকে সাধারণ আকার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সমীকরণের সাথে তুলনা করে পাই। এখন লক্ষ্য করো, এই বৃত্তটাকে যদি ওর সাথে তুলনা করি, এক্স স্কোয়ার মিলে গেছে, ওয়াই স্কোয়ার মিলে গেছে, মাইনাস 2x মানে এক্স এর সাথে গুণ আছে -2, অর্থাৎ এক্স এর সহগ -2, এখানে এক্স এর সাথে গুণ আছে 2g, তাহলে বলবো 2g সমান হলো -2, তার মানে এখান থেকে g সমান হবে -1। একই রকম ভাবে y এর সহগ হলো -2, এখানে y এর সহগ হলো 2f, তাহলে লিখবো 2f সমান -2, তার মানে f এর মান হলো -1। এবং সর্বোপরি এখানে কনস্ট্যান্ট টার্ম -2, ওখানে কনস্ট্যান্ট টার্ম c, তাহলে লিখবো c ইজ ইকুয়াল টু -2। তাহলে এই সমীকরণটাকে সাধারণ আকারের সাথে তুলনা করে আমরা g এর মান পেয়েছি -1, f এর মান পেয়েছি -1, c এর মান পেয়েছি -2। তাহলে তার ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ বের করার ফর্মুলা এর আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও একটা অঙ্কে প্রয়োগ করার সময় আমি কর্নারে লিখে রেখেছিলাম, সেই ফর্মুলাটা প্রয়োগ করছি। লিখছি অতএব প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ, মানে যে বৃত্তটি দেওয়া আছে সেই বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি, √of g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি এর মান পেয়েছি -1 তার স্কোয়ার, এফ এর মান পেয়েছি -1 তার স্কোয়ার মাইনাস সি এর মান কত দেখলাম, সি এর মান আমরা দেখলাম এখানে -2, তাহলে এই মানটা বসিয়ে দেবো। লক্ষ্য করো -2, তাহলে -1 এর স্কোয়ার মানে 1, -1 এর স্কোয়ার মানে 1, মাইনাসে মাইনাসে +2, তাহলে 2 আর 1 3 আর 1 4, √4, তার মানে রুট থেকে বের করলে এটা হলো 2 একক। তাহলে আমাদের যে বৃত্তটা দেওয়া মানে প্রোভাইড করা ছিল, প্রদত্ত ছিল, সেই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 2 একক। এখন কি বলেছে লক্ষ্য করো, যে আমাদের নির্ণেয় বৃত্তটা, দ্যাট ইজ 1 নম্বর সমীকরণে যে বৃত্তটাকে সূচিত করা হয়েছিল, সেই বৃত্তটার ব্যাসার্ধ হলো এই বৃত্তের ঠিক দ্বিগুণ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম 2, তাহলে আমাদের যে নির্ণেয় বৃত্ত সেই বৃত্তের ব্যাসার্ধ হবে 4। আর সমীকরণের মধ্যে আমরা বৃত্তের ব্যাসার্ধ কি বলেছি, বৃত্তের ব্যাসার্ধ বলেছিলাম a, তাহলে a এর মান নিশ্চয়ই 4। তাহলে ওই কথাটা লিখবো যে অতএব নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা a বলেছি। এটা কি না, তো ওই বৃত্তের ব্যাসার্ধের ডবল, তার মানে 2 × 2 সমান 4 একক। তাহলে এর মান পেয়ে গেলাম 4। একটু আগে আমি তোমাদের সামনে বের করে দেখেছি আলফার মান হচ্ছে 3। তাহলে আলফা এবং এর মান যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা নির্ণেয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে ওটাই লিখছি যে নির্ণেয় বৃত্তের সমীকরণ x - আলফা, আলফার জায়গায় 3 তার স্কোয়ার, y - a, এর জায়গায় 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর স্কোয়ার। লিখছি অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ কি ছিল, x - আলফা, আলফা মানে 3 তার স্কোয়ার, প্লাস y - a, এর মান পেয়েছি 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার। তাহলে a - b তার স্কোয়ারের ফর্মুলা যদি ফেলে দিই, এটা হবে x স্কোয়ার মাইনাস 2ab মানে 6x প্লাস b স্কোয়ার মানে 9। একই রকম ভাবে a - b তার স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab মানে 8y প্লাস b স্কোয়ার মানে 16 ইজ ইকুয়াল টু 16। বোথ সাইডে সেম জিনিস কেটে গেল,
তাহলে ফাইনালি পড়ে থাকলো এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার টার্মটা লিখবো, তারপরে এক্স যুক্ত পদ, তারপরে ওয়াই যুক্ত পদ, তারপরে কনস্ট্যান্ট +9 ইজ ইকুয়াল টু 0। ব্যাস, এটাই হলো আমাদের নির্ণয়বৃত্তের সমীকরণ। তা লক্ষ্য করো, আমি একটা স্পেশাল টাইপ দেখালাম, যখন কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তার সমীকরণটা কি করে বের করতে হয়, ওইটা বের করার পদ্ধতি অবলম্বন করে আমরা একটা প্রবলেম তোমাদের সামনে হাজির করলাম। আশা করি বিষয়টা তোমরা যারা অ্যাটেনশন ধরে রাখতে পেরেছো তারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক এরপরে আমরা পরের টপিক্সে চলে যাব। কি টপিক্স বলা হয়েছে লক্ষ্য করো, ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। অর্থাৎ কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে যায় তার ছবিটা একবার লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে দিস ইজ অ্যাক্সিস অফ এক্স অ্যান্ড দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই। কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি পরিবর্তন হয় সেটা তোমাদের সামনে ব্যাখ্যা করেছি। এবারে সেকেন্ড টপিকটা ব্যাখ্যা করছি, যে এই যে বৃত্ত, সেই বৃত্তের সমীকরণটা আমরা যদি ধরে নিই যে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্রটা আমরা জানি, কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা, ব্যাসার্ধটাও জানি, ব্যাসার্ধটা হচ্ছে কত, এ। তাহলে আমি লিখছি এখানে কেন্দ্রটা আলফা কমা বিটা আর ব্যাসার্ধটা হচ্ছে এ। তাহলে আমি যদি এইখান থেকে শুরু করে এই লাইনটা জয়েন করে দিই তাহলে সেটা নিশ্চয়ই বৃত্তের ব্যাসার্ধ, যার পরিমাণটা আমরা এ পেয়েছি। তাহলে যে সমীকরণটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে ওই বৃত্তের সমীকরণ। নিশ্চয়ই ওই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যেটা লিখে রেখেছি সেটা আমি ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছি। এখন কি কি পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো লক্ষ্য করো। যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক আলফা কমা বিটা, তার মানে এখান থেকে যদি আমরা একটা লম্ব টেনে ফেলি, লক্ষ্য করো, তাহলে এই ডিস্টেন্স থেকে শুরু করে এই যে এই ডিস্টেন্সটা এটা নিশ্চয়ই আলফা, আবার এইখান থেকে উপরে যতটা উঠছি সেটা নিশ্চয়ই আমরা বলতে পারবো বিটা। এইখান থেকে আলফা, তারপর যখন আমি এখান থেকে বিটা উপরে উঠছি তবেই কিন্তু ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। এখন লক্ষ্য করো, যখন গ্রাফ দিয়ে বিন্দুটাকে চিহ্নিত করেছি তখন একটা মেসেজ আমাদের সামনে চলে এসছে, কি, এই যে বৃত্তের ব্যাসার্ধ যেটাকে আমরা এ বলে দাবি করছি সেটা কার সাথে সমান, আলফার সাথে সমান। অর্থাৎ এই যে বৃত্ত, সেই বৃত্তের যেটা ভুজ ছিল, বৃত্তের কেন্দ্রের যেটা ভুজ ছিল, কেন্দ্রের যেটা এক্স স্থানাঙ্ক ছিল অর্থাৎ আলফা, সেটা বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান হয়ে গেছে। কখন হয়েছে, যখন বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তের সমীকরণে যদি আমি আলফার জায়গায় এ বসিয়ে পারি তাহলেই কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আলফার জায়গায় যদি এ বসাই তাহলে কি ঘটবে লক্ষ্য করো, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে বৃত্তটা পেলাম সেটাই হচ্ছে ওই বৃত্তটার সমীকরণ যে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে আছে। তাহলে একটু আগে এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ দেখিয়েছি, এখন আবার ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ দেখালাম। ফারাকটা কি, যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছিল তখন তার কেন্দ্রের কোটিটা অর্থাৎ বিটাটা বৃত্তটার ব্যাসার্ধের সাথে সমান হয়েছিল। যখন বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলো তখন কি ঘটেছে, তখন তার কেন্দ্রের যেটা ভুজ অর্থাৎ আলফা সেটা বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান হয়ে গেছে। এর ফলে আমরা নতুন করে বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। তাই এইটাই লেখা হয়েছে এখানে, লক্ষ্য করো, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবং পয়েন্ট দিয়ে এটাও বলে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এক্ষেত্রে কেন্দ্রের ভুজ বলতে আলফা, বৃত্তটির ব্যাসার্ধ দ্যাট ইজ এ এর সাথে সমান হয়, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু এ হয়। তাহলে এখানে দুটো বিষয় তোমাদের সামনে দেখানো হলো, শুধু ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণটা কি এটা লিখে ছেড়ে দিইনি, সেটার জন্য ছবি পেশ করা হয়েছে। তারপর ছবিতে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা তোমাদের সামনে ব্যাখ্যা করে দেখানো হচ্ছে, তারপরেই কিন্তু ওই বৃত্তের সমীকরণটা পাওয়া যাচ্ছে যেটা ফাইনালি এখানে লেখা হয়েছে, যাতে করে তোমাদের এই বিষয়গুলো মাথার মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সেই জন্য কিন্তু এত ডিটেলসে বলা হচ্ছে। শুধু তাই নয়, যে কোনো একটা বিষয় যখন পূর্ণাঙ্গ রূপে তোমাদের মাথার মধ্যে থাকবে ওই বিষয় সম্পর্কিত ধারণা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
ওই চ্যাপ্টার সম্পর্কিত কোনো প্রবলেম করতে দিলে তুমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার মোকাবিলা করতে পারবে। শুধুমাত্র এই কারণটার জন্যই এত ডিটেলসে তোমাদের সামনে দেখানো হচ্ছে। এবার যে বিষয়টা তোমাদের সামনে দেখালাম সেটাকে আরেকবার অঙ্কের মাধ্যমে প্রয়োগ করে দেখাই, তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে মনে রেখো, অয়ক্ষকে স্পর্শকারী যখন বৃত্ত হবে তখন কি পরিবর্তনটা হবে, আলফার জায়গায় এ হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আমি যখন এই অঙ্কে প্রয়োগ করব তখন কিন্তু তোমরা নিজে নিজে না দেখে বলার চেষ্টা করবে। চলো আমরা একটা প্রবলেম তোমাদের সামনে হাজির করি। যে সকল বৃত্ত অয়ক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, কোন বিন্দুতে স্পর্শ করেছে সেটা আমাদের এখন বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় আমাদের নির্ণয় বৃত্তটা অয়ক্ষকে স্পর্শ করেছে। তাহলে আমরা লিখছি যে অয়ক্ষকে স্পর্শকারী বৃত্তটি হলো কি দেখালাম তোমাদের সামনে, বলো, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দিস ইজ নাম্বার 1। ঠিক এইটাই একটু আগে তোমাদের সামনে আমরা প্রমাণ করে দেখালাম। আবার তোমরা খেয়াল রাখো এর আগের পেজে, তাহলে বুঝে যাবে। এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক এটাই আমরা এরপরের সমীকরণে লিখেছি। এবার কি বলছে, এই যে বৃত্তটা যেটা অয়ক্ষকে স্পর্শ করেছে, কোন বিন্দুতে স্পর্শ করেছে, মূল বিন্দুতে। তাহলে আমি একটা ছবির মাধ্যমে দেখাই। অয়ক্ষকে স্পর্শ করেছে, অয়ক্ষকে যদি স্পর্শ করে এরকম টাইপের হতে পারে। লক্ষ্য করো, যে বৃত্তটা আমরা এঁকেছি সেই বৃত্তটা অয়ক্ষকে স্পর্শ করেছে। হ্যাঁ, অয়ক্ষকে স্পর্শ করেছে কোন বিন্দুতে, মূল বিন্দুতে। তাহলে অয়ক্ষকে স্পর্শ করার জন্য আমরা 1 নম্বর সমীকরণটা বানিয়ে রেখেছি। দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্তটা হচ্ছে ওই বৃত্তটা মূল বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে মূল বিন্দুটা ওই বৃত্তেরটার উপরে আছে। তাহলে লিখছি ইহা মূল বিন্দুগামী, ইহা মূল বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 বিন্দুগামী। তার মানে কি, এক্স এর জায়গায় আমরা 0 বসাবো আর ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে 0 মাইনাস এ তার স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার। তাহলে 0 মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস এ, তার যদি স্কোয়ার করি এটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। 0 মাইনাস বিটা, তার মানে আবার মাইনাস বিটা তার স্কোয়ার, মাইনাস এর স্কোয়ার করলে প্লাস, তার মানে বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার বোথ সাইডে কেটে গেলে বিটা স্কোয়ার সমান 0। ফাইনালি এখান থেকে আমরা বলতে পারবো বিটা সমান 0। তাহলে একটা মান পেয়ে গেলাম, বিটার মান। এই যে বিটার মান 0 পেলাম, সেই মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। দেখছি অতএব 1 থেকে পাই। 1 নম্বর সমীকরণে আমরা বিটার মান যদি 0 বসিয়ে দিই তাহলে কি হবে, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস বিটার মান 0 মানে ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে কি হবে লক্ষ্য করো, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে যে বৃত্তকে সূচিত করা হয়েছিল সেটার উপরে আমরা এই প্রথম শর্ত যেটা, অর্থাৎ বৃত্তটা যে মূল বিন্দুতে স্পর্শ করেছিল সেই শর্তটাকে প্রয়োগ করে আমরা যে শর্তটা পেয়েছিলাম সেই শর্তটা এখানে প্রয়োগ করেছি, এর ফলে 2 নম্বর সমীকরণ পেয়েছি। এখন কি হলো, এই যে 2 নম্বর বৃত্ত সেটা আবার আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায়। তাহলে লিখছি ইহা আলফা কমা বিটা বিন্দুগামী। তার মানে এই সমীকরণে আমরা এক্স এর জায়গায় আলফা বসাবো আর ওয়াই এর জায়গায় বিটা বসাবো। তাহলে এটা হবে আলফা মাইনাস এ তার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা ফেলে দিচ্ছি, কি হবে, আলফা স্কোয়ার মাইনাস 2a আলফা প্লাস এ স্কোয়ার প্লাস এখানে বিটা স্কোয়ার আছে রেখে দিলাম ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। বোথ সাইডে এ স্কোয়ার কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে মাইনাস 2a আলফা, এটা যদি আমরা ওই দিকে নিয়ে চলে যাই এটা হবে 2a আলফা। ফাইনালি এখান থেকে আমরা এর মান বের করতে পারবো, কি হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা। তাহলে এই যে এর মানটা পেলাম, এই এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা নিম্ন বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো যে নিশ্চয়ত নিম্ন বৃত্তের সমীকরণ, অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ কি ছিল 2 নম্বর সমীকরণটা, আবার লক্ষ্য করব
2 নম্বর সমীকরণটা ছিল x মাইনাস a তার স্কোয়ার, এর জায়গায় আমরা ওই মানটা বসাবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে আবার আমি এর মানটা বসিয়ে দেবো, তাহলে লিখছি x মাইনাস a তার স্কোয়ার, x মাইনাস a এর মান পেয়েছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা তার স্কোয়ার প্লাস কি ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এর মান আবার বসিয়ে দিচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা তার পুরোটার স্কোয়ার। এবারে a মাইনাস এই পুরোটাকে যদি b ধরে নিই, a মাইনাস b তার স্কোয়ার, এর ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে x ইন্টু b মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা প্লাস b স্কোয়ার মানে এটা পুরোটার স্কোয়ার করব, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা তার পুরোটার স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, a মাইনাস b তার স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার আছে রেখে দিলাম, ইজ ইকুয়াল টু ডান দিকে যেমনটি ছিল রেখে দিচ্ছি, তার স্কোয়ার। বোথ সাইডের সেম জিনিস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, এক্স স্কোয়ার রাখলাম, আর একটা টার্ম আছে ওয়াই স্কোয়ার আমরা এইদিকে রেখে দিলাম, তারপরে মাইনাস যুক্ত যেটা পদ সেটা আমরা ডান দিকে নিয়ে চলে যাব, ডান দিকে নিয়ে যদি চলে যাই মাইনাসটা নিশ্চয়ই প্লাস হয়ে যাবে, তার আগে লক্ষ্য করো এখানকার 2 এখানকার 2 কেটে যাবে, তাহলে কি পড়ে আছে এক্স ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে, আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে পড়ে থাকবে এক্স ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। বেশ, আমরা যে সমীকরণটি পেলাম এটাই হলো সেই নিম্নবৃত্তের সমীকরণ। তাহলে আবার লক্ষ্য করো প্রথম থেকে যে ঘটনাটা কি ঘটেছে। এখানে বলছিল যে সকল বৃত্ত ওই অক্ষকে স্পর্শ করে, আমরা একটু আগে দেখালাম ওই অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, সেটা আমরা লিখে ফেলেছি এখানে। তারপর কি করেছি, ওই বৃত্তটা মূল বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ এই বৃত্তের সমীকরণটাকে 0,0 বিন্দু দিয়ে পাস করিয়েছি, 0,0 বিন্দু দিয়ে পাস করানোর ফলে আমরা বিটার মানটা পেয়ে গেছি, বিটার মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে 2 নম্বর সমীকরণটা পেয়ে গেছি। তারপর আরো যে একটা শর্ত বলেছিল যে বৃত্তটা আবার আলফা কমা বিটা বিন্দু দিয়ে গেছে, তাহলে আলফা কমা বিটা বিন্দু দিয়ে যখন পাস করালাম তখন আমরা এর মানটা পেয়ে গেছি, এই এর মানটা আমরা যদি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা নিম্নবৃত্তের সমীকরণটা পেয়ে যাব, এবং সেটাই পেয়েছি। তাহলে তোমরা দেখলে কোন বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণটা কি হয় এবং সেটাকে কি করে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করতে হয়। শুধু তাই নয়, কোন বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে তার সমীকরণটা কি এবং সেটাকে কি করে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করতে হয়। এবার তোমাদের মনের ভিতরে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার x অক্ষকে স্পর্শ করলো y অক্ষকে স্পর্শ করলো, এমন তো কেস হতে পারে যে কোনো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করেছে। অফকোর্স তোমাদের যে মনের ধারণা সেটা সম্পূর্ণ সঠিক, এবারে তোমাদের সেই মনের ধারণাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। লক্ষ্য করো ঠিক পরবর্তী প্রশ্নে, উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, তার মানে এখানে যে বৃত্তটা একে দেখাবো সেটা কিন্তু দুটো অক্ষকে স্পর্শ করেছে। লক্ষ্য করো এই যে একটা বৃত্ত আমি এঁকেছি, যে বৃত্ত সমীকরণটা আমরা ধরে নিচ্ছি আদর্শ আকারের এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্রটা আমরা এর আগেও যেমন লিখেছিলাম এখানেও লিখছি আলফা কমা বিটা, এবং ব্যাসার্ধের পরিমাণটা কত, ব্যাসার্ধের পরিমাণটা হলো এ। তাহলে এই সেম জিনিসটা আমরা যদি চিত্রে দেখাই তাহলে এটা হচ্ছে আলফা কমা বিটা। এখন লক্ষ্য করো এই কেন্দ্রবিন্দু থেকে যদি x অক্ষের উপর একটা লম্ব টানি, আবার y অক্ষের উপর যদি লম্ব টানি, তাহলে এই যে লম্বটা টানলাম সেটাকে বলতে পারি ওই বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা এ ধরেছি। আবার এই যে লম্বটা টেনেছি বা সরলরেখাটা টেনেছি সেটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তার পরিমাণ হচ্ছে এ। এখন গ্রাফের মতো করে যদি কেন্দ্রের স্থানাঙ্কটাকে তুলে ধরি তোমাদের সামনে তাহলে কি ঘটবে লক্ষ্য করো, এইখান থেকে এই ডিস্টেন্সটা কতটা তোমরা সকলেই বলতে পারবে আশা করি, এটা হলো আলফা। আবার এইখান থেকে এই ডিস্টেন্সটা কতটা সেটাও তোমরা বলতে পারবে, এটা পরিমাণ হলো বিটা। তাহলে যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করছে তখন কি ঘটছে,
এর আগে এক্স অক্ষকে স্পর্শ করার যে শর্ত, অর্থাৎ শর্তটা ছিল কি বিটার সাথে এ সমান হয়ে যাচ্ছিল। আবার ওয়াই অক্ষকে স্পর্শ করার যে শর্ত সেটা কি ছিল, আলফাটা এর সাথে সমান হয়ে যাচ্ছিল। অর্থাৎ দুটো শর্ত এখানে একসঙ্গে সাইমালটেনিয়াসলি হোল্ড করবে। তার মানে বলবো কোন বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের ভুজ যেটা অর্থাৎ আলফা সেটা ব্যাসার্ধের সাথে সমান, আবার কেন্দ্রের যেটা কোটি বিটা সেটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান। অর্থাৎ আলফারও মান এ হয়ে যাবে, বিটারও মান এ হয়ে যাবে। তাহলে এখানে আলফার জায়গায় এ বসিয়ে দিচ্ছি আমরা, আবার বিটার জায়গায়ও আমরা এ বসিয়ে দিচ্ছি। তাহলে যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটাই হচ্ছে এই আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করেছিল। এবং এই বৃত্তটার সমীকরণ পেতে গিয়ে আমাদের যে পয়েন্টটা মাথায় রাখতে হচ্ছে সেটা হলো এই বৃত্তটার কেন্দ্রের যেটা ভুজ সেটাও ব্যাসার্ধের সাথে সমান, যেটা কোটি সেটাও ব্যাসার্ধের সাথে সমান। তাই এখানে লেখা হয়েছে, লক্ষ্য করো, উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবং পয়েন্টও তোমাদের সুবিধার জন্য লেখা রাখা হয়েছে, এক্ষেত্রে কেন্দ্রের ভুজ ও কোটি উভয় বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান, অর্থাৎ আলফার মানটাও এ বিটার মানটাও এ। তাহলে তোমাদের যে মনের ধারণা ছিল সেই ধারণাটাও আশা করি বোঝা গেছে, উপলব্ধি করতে পেরেছো। এবার এই জিনিসটাকে আমরা একটা অঙ্কের মাধ্যমে প্রয়োগ করার কৌশলটা শিখে নেব। কি বলছে লক্ষ্য করে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা আগে দেখব যে উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তটা কি। লিখছি উভয় অক্ষকে স্পর্শকারী, উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তটি হলো কি বললাম, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দিস ইজ নাম্বার 1। ওরা কি বলছে, এই যে বৃত্তটা সেটা 4,2 বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে লিখছি ইহা 4,2 বিন্দুগামী। কারণ এক্স এর জায়গায় আমরা 4 বসাবো এবং ওয়াই এর জায়গায় 2 বসাবো। তাহলে 4 মাইনাস এ তার স্কোয়ার প্লাস 2 মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা, এ স্কোয়ার মানে 16 মাইনাস 2ab তার মানে 8a প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার। একই রকম যদি ফর্মুলা এখানে প্রয়োগ করি, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 2 ইন্টু 2a তার মানে এটা 4 হয়ে যাবে। একবারে লিখে দিচ্ছি তোমাদের সামনে, লক্ষ্য করো, এটা হয়ে যাবে 4a প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার। এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার 8a আর এখানে 4a মাইনাস 12a 16 আর 4 এটা হলো 20 ইজ ইকুয়াল টু 0। আমরা সকলেই জানি এটা হলো এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে 20, এখানে কিছু নয় মানে 1 আছে, 20কে ভেঙে 12, 10 দুগুণা 20, সেটাই করছি। এ স্কোয়ার মাইনাস 12 জায়গায় লিখছি 10 প্লাস 2 ইন্টু এ প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস 10a মাইনাসে প্লাসে মাইনাস 2a প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা নিশ্চয়ই এ কমন নিতে পারবো। এ কমন নিলে পড়ে থাকবে এখানে একটা এ কমন নিয়ে নিয়েছি মানে এখানে মাইনাস 10 পড়ে আছে। এই লাস্টেকার পদ দুটো থেকে মাইনাস 2 কমন নেব, তাহলে এ মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখন দুটোতেই সেম জিনিস যেটা আছে সেটা কমন নিয়ে নিচ্ছি, এ মাইনাস 10। এটা কমন নিলে এখানে পড়ে আছে এ মাইনাস, এখানে এ মাইনাস 10 কমন নিলে কি পড়ে আছে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পেলাম, দুটো উৎপাদকের গুণফল 0। তার মানে এখান থেকে দুটো কেস অ্যারাইজ হতে পারে এটা সমান 0 অথবা হতে পারে এটা সমান 0। লিখছি হয় a মাইনাস 10 সমান 0 therefore a is equal to 10, অথবা a মাইনাস 2 সমান 0 therefore a is equal to 2। তাহলে এর কটা মান পেলাম, দুটো মান পেলাম। এই মানটা যদি বসাই তাহলে একটা বৃত্তের সমীকরণ পাবো, আবার যদি দ্বিতীয় মানটা বসাই এখানে তাহলে আরেকটা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। লিখছি অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে লক্ষ্য করো, এক্স মাইনাস এ এর প্রথম মানটা নিচ্ছি 10 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 10 তার স্কোয়ার
ইজ ইকুয়াল টু 10 এর স্কোয়ার মানে 100, এটা একটা। অথবা এবার এর মান 2 যদি বসাই তাহলে আরেকটা বৃত্ত পাবো, x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস y মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে 4। তাহলে আমরা কটা বৃত্ত পেলাম? আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ যেহেতু দুরকম পেয়েছি, তার মানে নিশ্চয়ই আমরা দুরকম বৃত্ত পাবো। এটাই ওখানে বলেছিল এরকম কতগুলি বৃত্ত সম্ভব, এরকম নিশ্চয়ই দুটি বৃত্ত সম্ভব, আমরা সেটাই লিখছি। অতএব প্রদত্ত শর্তে দুটি বৃত্ত থাকা সম্ভব, দুটি বৃত্ত থাকা সম্ভব। তাহলে দুটি বৃত্ত কেন থাকা সম্ভব সেটাও তোমাদের সামনে ক্যালকুলেশন করে দেখিয়েছি। যে ক্যালকুলেশন করে কি পেলাম, এর মান একবার 10 একবার 2, অর্থাৎ ব্যাসার্ধ দুরকম পেয়েছি। তাহলে নিশ্চয়ই একই বৃত্তে দুটি আলাদা আলাদা ব্যাসার্ধ পাবো না? ব্যাসার্ধ যেহেতু আলাদা তার মানে বৃত্ত দুটো নিশ্চয়ই আলাদা। তাই এই ব্যাসার্ধ দুটোকে কাজে লাগিয়ে আমরা বৃত্তের সমীকরণ দুটো আগে বের করে রেখেছি, তারপর বললাম এই প্রদত্ত শর্তকে কাজে লাগিয়ে আমরা দুই ধরনের আলাদা আলাদা বৃত্ত পাবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট টপিক আমরা চলে যাব। কোন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক যদি জানা থাকে, আমরা এই বিষয়টাকে আগে ছবির মাধ্যমে দেখাই, তাহলে বেশি ক্লিয়ার হবে। লক্ষ্য করো, এটা হলো কোনো বৃত্তের কেন্দ্র এবং কেন্দ্রগামী যে জ্যাটা আমরা এঁকেছি সেই জ্যাটাকে বলেছিলাম বৃত্তের ব্যাস। হচ্ছে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, এই যে বৃত্তের ব্যাস দেখা যাচ্ছে তার একটা প্রান্ত বিন্দুর নাম মনে করছি এ, আর একটা প্রান্ত বিন্দুর নাম আমরা মনে করছি বি। সেই প্রান্ত বিন্দু দুটির যদি স্থানাঙ্ক জানা থাকে তাহলে সেই বৃত্তের সমীকরণটা আমরা সম্পূর্ণরূপে বের করতে পারবো। সেটারই কৌশল এবারে ছবির মাধ্যমে তোমাদের সামনে প্রমাণ করে দেখানো হচ্ছে। লক্ষ্য করো, এই যে বৃত্তের দুটি ব্যাসের প্রান্ত বিন্দু সিলেক্ট করলাম এ আর বি, তার স্থানাঙ্কগুলোকে আমি এটাকে ধরছি x1, y1 এবং এটাকে ধরছি x2, y2। তাহলে আমাদের কি কি কন্ডিশন প্রোভাইড করা আছে? যে একটা বৃত্তের যে প্রান্ত বিন্দু দুটি, সেই প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে সেই বৃত্তের সমীকরণ কি করে বের করা হয়। তাহলে লক্ষ্য করো, এই বৃত্তের পরিধির উপরে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিচ্ছি সি, যার স্থানাঙ্ক আমরা চয়েস করছি x, y। এখন এই এসি আর বিসি আমরা জয়েন করছি। এখন যে ছবিটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই ধরনের ছবি মাধ্যমিকে একটা উপপাদ্য চলাকালীন তোমরা লক্ষ্য করেছো। কি লক্ষ্য করেছো? যে এই যে বৃত্তের পরিধিতে একটা বিন্দু সি নেওয়া হয়েছে এবং সেখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হয় পরিধিস্থ কোণ, কিংবা এই কোণটা যেহেতু বৃত্তের পরিধির উপরে তৈরি হয়েছে সেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলতে পারি। এখন লক্ষ্য করো, যেহেতু যে কোনো বৃত্তের ব্যাস বৃত্তটিকে সমান দুটো অংশে ভাগ করে, তাহলে আমরা যদি উপরের পোর্শনটা কনসিডার করি তাহলে সেটা একটা অর্ধবৃত্ত, আবার নিচের যদি পোর্শনটা কনসিডার করি সেটাও একটা অর্ধবৃত্ত। তাহলে যদি উপরের পোর্শনটা নিয়ে আমি আমার আলোচনাটাকে স্থির রাখি, তাহলে উপরে দেখতে পাচ্ছি একটা অর্ধবৃত্ত যার পরিধির উপর একটা কোণ তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণ আমরা প্রমাণ করেছিলাম তার পরিমাণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক সমকোণ হয়। তাহলে এই যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কিভাবে বুঝতে পারলাম? মাধ্যমিকের যে উপপাদ্য সেই উপপাদ্যটাকে প্রয়োগ করে। আবার বলছি, যে কোনো বৃত্তের ব্যাস বৃত্তটিকে দুটি সমান অংশে বিভক্ত করে দেয়, প্রত্যেকটা অংশকে আমরা বলবো এক একটা অর্ধবৃত্ত। সেই নিয়ম অনুযায়ী উপরেরটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, ওই অর্ধবৃত্তের পরিধিতে যে কোণটা তৈরি হয়েছে সেটাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ, যার পরিমাণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই যে এসি সরলরেখা আর বিসি সরলরেখা দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তারা পরস্পরের উপর লম্ব। আর আমরা শিখেছি যে দুটি সরলরেখা কখন লম্ব হবে? যখন তাদের প্রবণতা দুটির গুণফল -1 হবে। তাহলে এখন আমরা এই এসি এর প্রবণতা বের করব। দেখছি, লক্ষ্য করো, এসি এর প্রবণতা কি ফর্মুলা ছিল? আমরা সরলরেখা চ্যাপ্টারে শিখেছিলাম যে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাদের প্রবণতা বের করার ফর্মুলা কি? কোটি থেকে কোটি বাদ দেব, অর্থাৎ কোটি দুটির অন্তর নিচে ভুজ দুটির অন্তর। তাহলে আমরা লিখছি y মাইনাস y1 আর নিচে হচ্ছে x মাইনাস x1। আবার বলছি,
কোটি থেকে এই কোটি বাদ দিলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, যেটাকে কোটি দ্বয়ের অন্তর বলতে পারবো, আবার ভুজ দুটির অন্তর অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান। একই রকম ভাবে আমরা বিসি এর প্রবণতা বের করব। কি ফর্মুলা? সেম ফর্মুলা। তাহলে কোটি দুটির অন্তর যদি ওখানে করি তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু নিচে এক্স মাইনাস এক্স টু বলতে পারবো। এক্ষুনি উপপাদ্যকে প্রয়োগ করে তোমাদেরকে দেখালাম যে কোণ এসিবি, যেহেতু কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে অবশ্যই ওই এসিবি কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি, আর যেহেতু তারা 90 ডিগ্রি তার মানে বলতে পারি অতএব এসি আর বিসি পরস্পর লম্ব, আর যেহেতু তারা পরস্পর লম্ব তার মানে তাদের প্রবণতা দুটির গুণফল, এসি এর প্রবণতা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু বিসি এর প্রবণতা ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু সমান হচ্ছে মাইনাস ওয়ান। কেননা সরলরেখা চ্যাপ্টার আমরা এই শর্ত শিখে এসেছি, দুটি সরলরেখা লম্ব হয়ে গেলে তাদের প্রবণতা দুটি গুণফল মাইনাস এক হয়। এবার লক্ষ্য করো, আমি যদি উপরেরটাকে গুণ করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, নিচে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু সমান মাইনাস ওয়ান। কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান, মাইনাস দিয়ে এটাকে গুণ করছি কারণ মাইনাস থেকে গেল এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। ফাইনালি এই পদটাকে যদি এদিকে নিয়ে চলে আসি প্লাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। তাহলে লক্ষ্য করো আমরা যে সমীকরণটা পেলাম সেটা হলো সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক প্রোভাইড করা ছিল। তাই লিখেছি, লক্ষ্য করো, কোন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক জানা থাকলে তার সমীকরণ কি করে নির্ণয় করা হয় সেটা চিত্রাকারে এবং ক্যালকুলেশন করে তোমাদের সামনে প্রমাণ করে দেখানো হলো। সেই সমীকরণটা কি? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, ওই যে যেমনটি দেখা যাচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান হলো 0, যেখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু হলো বৃত্তটির ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। তাহলে যখনই কোনো অঙ্কে ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক জানা দেওয়া থাকবে তখন ওই বিন্দু দুটোকে কাজে লাগিয়ে সরাসরি আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। লক্ষ্য করো কি ফর্মুলা, এই যে প্রথম বিন্দুটা আর দ্বিতীয় বিন্দুটা খুব ভালো করে ধ্যান রাখবো। ধ্যান রাখার পরে কি করব, এক্স মাইনাস প্রথম বিন্দুর ভুজ এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এবারে দ্বিতীয় বিন্দুর ভুজ এক্স টু, অর্থাৎ দুটো বিন্দুরই ভুজকে আগে কাজে লাগালাম, অতঃপর প্লাস দিয়ে এবার দুটো বিন্দুরই কোটিকে কাজে লাগাবো, ওয়াই মাইনাস প্রথম বিন্দুর কোটি ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। তাহলে সেটা কি করে হচ্ছে, তোমাদের সেই মনস্কামনা পূর্ণ করা হলো, কিন্তু যখন ফর্মুলা লিখবো তখন জাস্ট এই দুটোর স্থানাঙ্ক জানা থাকলেই আমরা এই সমীকরণটি প্রয়োগ করে দিতে পারবো। এবার যে জিনিসটা তোমাদের প্রমাণ দেখানো হলো সেই জিনিসটা আমরা পরবর্তী একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি। লক্ষ্য করো, 2x + 3y = 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। সরলরেখা চ্যাপ্টার চলাকালীন তোমাদেরকে বলেছিলাম যে যখনই কোনো সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ তৈরি করবে তখনই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করছি, 2x + 3y = 6। ছেদিতাংশ আকারে প্রকাশ করার জন্য আমরা তিনটে বৈশিষ্ট্য কথা বলেছিলাম। প্রথম বৈশিষ্ট্যটা ছিল ডান দিকে 1 বানাবো, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল মাঝখানে প্লাস রাখবো, তৃতীয় বৈশিষ্ট্য ছিল x এবং y এর সহগকে আমরা 1 বানাবো। তাহলে এটা করছি কিভাবে, লক্ষ্য করো, এই 6 দিয়ে ভাগ করে দেব। 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 2x/6 + 3y/6 = 1। তার মানে কাটাকুটি যদি করি x/3 + y/2 = 1। তাহলে লক্ষ্য করো, প্রদত্ত সরলরেখাটাকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। কেন ছেদিতাংশ আকারে প্রকাশ করলাম তার কারণ আমি জানতে চাইছি এই সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। যারা সরলরেখার ক্লাস ধারাবাহিকভাবে করেছো তারা অবশ্যই বলতে পারবে এই সরলরেখাটা x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করেছে
এবং ওয়াই অক্ষকে 0,2 বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই জিনিসটা আমি ছবির মাধ্যমে একবার দেখাই। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই। একটা সরলরেখা যেটা এক্স অক্ষকে 1 2 3 4 এক্স অক্ষকে 3,0 তার মানে 1 2 3 এই বিন্দুতে স্পর্শ করেছে। ওয়াই অক্ষকে 0,2 তার মানে এখান থেকে 1 2 এই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা জয়েন করে দিই, তারপর যদি বর্ধিত করে দিই, তাহলে লক্ষ্য করো যে সরলরেখাটা এখন দেখা যাচ্ছে সেটাই হলো আমাদের এই প্রদত্ত সরলরেখা। তাহলে ওই সরলরেখাটা এক্স অক্ষকে কোথায় আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে এটা জানার জন্যই আমরা কিন্তু সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করেছিলাম। আশা করি বুঝতে পেরেছো ছেদিতাংশ আকারে প্রকাশ করার সার্থকতাটা কি। এবার কি বলছি লক্ষ্য করো, এই সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই যে এই বিন্দুটাকে যদি আমরা এ নাম দিই, এই বিন্দুটাকে যদি বি নাম দিই, আর এটা তো আমরা জানি মূল বিন্দু, তাহলে এই সরলরেখাটা স্থানাঙ্ক অক্ষ দুটিকে তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করার ফলে নিশ্চয়ই এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। সেই ত্রিভুজের নাম কি? ও এ বি। সেই ত্রিভুজের পরিরেখিত বৃত্তে, পরিরেখিত বলতে উপরিরেখিত, এই যে ত্রিভুজ যার 3টে শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি, সেই শীর্ষবিন্দু 3টি দিয়ে গঠিত ত্রিভুজের পরিরেখিত বৃত্তে, তার মানে পরিরেখিত বৃত্ত বলতে এমন একটা বৃত্ত বোঝানো হচ্ছে যে বৃত্তটার পরিধির উপরে এই 3টি বিন্দু অবস্থান করবে। তাহলে আমরা সেই রকম একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। লক্ষ্য করো, দেখো আমরা এখন যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তটা 3টে বিন্দু দিয়ে পাস করেছে। কোন 3টে বিন্দু দিয়ে? যে 3টে বিন্দু ছিল এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করছিল। তার মানে আমরা এখন থেকে যেটা বুঝবো, কোন ত্রিভুজের পরিরেখিত বৃত্ত বলতে আমরা সেই বৃত্তটাকে বুঝবো যে বৃত্তের পরিধির উপরে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি অবস্থান করে। তা লক্ষ্য করো, এখানে এমন একটা বৃত্ত দেখতে পাচ্ছি যার পরিধির উপরে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি অবস্থান করে আছে। এখন এই বৃত্তের সমীকরণ বের করব, কিভাবে বের করব সেটা একটু ছবির দিকে লক্ষ্য করো। এই যে সরলরেখাটা আমরা এ বি বলে চিহ্নিত করেছি, সেটা এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করেছে এটা আমরা জানি 3,0, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক 3,0। ওয়াই অক্ষকে যে বিন্দু স্পর্শ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক জানি আমরা 0,2। এখন লক্ষ্য করো, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এদের অন্তর্ভুক্ত কোণটা কত? আমরা সকলেই জানি এটা হচ্ছে 90 ডিগ্রি। একটু আগে যে মানে ফর্মুলাটা আমরা প্রয়োগ করলাম, যে মাধ্যমিকের একটা উপপাদ্যের প্রসঙ্গ টেনে এনেছিলাম, সেই প্রসঙ্গটা কি? যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। যেমনটি আমরা এর আগে পেজে লক্ষ্য করলাম। লক্ষ্য করো যে এই টোটালটা ছিল উপরের দিকটা অর্ধবৃত্ত, তার উপরে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা 90 ডিগ্রি। তার মানে এখান থেকে একটা শর্ত, একটা সিদ্ধান্ত মেনে নেব। একটা শর্ত হচ্ছে যদি অর্ধবৃত্ত হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। আবার উল্টো দিক থেকে যদি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়ে যায়, সমকোণ হয়ে যায়, তাহলে যে বৃত্তটা আছে সেটা নিশ্চয়ই একটা অর্ধবৃত্ত। অর্থাৎ অর্ধবৃত্ত তৈরি করার জন্য নিশ্চয়ই একটা ব্যাসের প্রয়োজন, না হলে কিন্তু অর্ধবৃত্ত তৈরি হবে না। যেমনটি এখানে লক্ষ্য করো, এটা ব্যাস ছিল, এর ফলে আমরা উপরেরটাকে অর্ধবৃত্ত বলে দাবি করছি। ফলে কি হয়েছিল? এটা ব্যাস, এটা 90 ডিগ্রি। উল্টো দিক থেকে যদি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই আমরা ব্যাস বলে দাবি করতে পারবো। আবারও বলছি, যদি এটা বৃত্তের ব্যাস হয় তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি বলে চিহ্নিত করলাম। কনভার্স পার্টটা কি হবে? যদি এই কোণটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে নিশ্চয়ই এই সরলরেখাটা বৃত্তটার ব্যাস হবে। একদম অনুরূপ ধারণা। এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর ঠিক সামনে যে বাহুটা দেখতে পাচ্ছি সেই বাহুটা ওই বৃত্তের ব্যাস। অর্থাৎ এই যে এবি, সেই এবিটাকে আমরা বৃত্তের ব্যাস বলতে পারি। আশা করি যে উপপাদ্যটাকে প্রয়োগ করে এর আগের প্রমাণটা দেখালাম, ওই উপপাদ্যের প্রয়োগ অঙ্কের মাধ্যমে বুঝতে পেরেছ। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ঠিক তার সামনে যে বাহুটা আছে সেই বাহুটা হলো ওই বৃত্তের ব্যাস। এর ফলে যখন আমি ব্যাস বলে দাবি করতে পারলাম, লক্ষ্য করো সেই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু, একটা হলো এ, একটা হলো বি, যার স্থানাঙ্ক দুটি জানি। এটাকে আমরা ধরে নিচ্ছি x1 y1,
আর এটাকে আমরা ধরে নিচ্ছি x2 y2। তাহলে এক্ষুনি যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলা প্রয়োগ করে বৃত্তটার সমীকরণ পেয়ে যাব। লিখছি অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, কি ফর্মুলা ছিল, x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 3 ইন্টু x মাইনাস x2, x2 এর মান হচ্ছে 0 প্লাস y মাইনাস y1, y1 এর মান হচ্ছে 0 ইন্টু y মাইনাস y2, y2 এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এক্ষুনি যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলাটাকে প্রয়োগ করেছি। এর ফলে কি ঘটলো লক্ষ্য করো, x মাইনাস 3, x থেকে 0 বাদ দিলে x পড়ে থাকবে, y থেকে 0 বাদ দিলে y পড়ে থাকবে ইন্টু y মাইনাস 2 সমান 0। আমরা যদি গুণ করে দিই কি পড়ে থাকবে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস y স্কোয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। ব্যাস এটাই হলো আমাদের সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তটার পরিধির উপরে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি অবস্থান করছিল। কিংবা বলতে পারি এটা হলো সেই বৃত্তের সমীকরণ যেটা আমাদের যে প্রদত্ত ত্রিভুজ সেই ত্রিভুজের পরিলিখিত বৃত্তকে সূচিত করে। তাহলে পরিলিখিত বৃত্ত মানে আশা করি বুঝতে পেরেছো, পরিলিখিত বৃত্ত হলো সেই বৃত্ত যে বৃত্তের পরিধির উপরে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি অবস্থান করে। এখানে আরো একটা প্রসঙ্গ টেনে এনেছি, সেটা হলো যেহেতু x অক্ষ এবং y অক্ষের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, তাহলে ঠিক তার সামনে যে বাহুটা আছে সেটা অবশ্যই ওই বৃত্তের ব্যাস। আর এই ব্যাস হওয়ার জন্যই আমরা কিন্তু এই ফর্মুলাটা প্রয়োগ করতে পেরেছি। যদি ব্যাস না হতো তাহলে কখনো এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারতাম না, তখন অন্য কোনো উপায়ে আমাকে এটাকে সমাধান করার চেষ্টা করতে হতো। তাহলে টোটাল যতগুলো স্পেশাল টাইপের বৃত্ত হয় সব বৃত্তের সমীকরণগুলি এক এক করে তোমাদের সামনে প্রমাণ সহকারে ছবি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে সেগুলোর প্রত্যেকটা একটা করে প্রয়োগ তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছে, যাতে করে শুধু থিওরিটিক্যাল জ্ঞান নয়, সেই থিওরিটিক্যাল জ্ঞান তোমাকে যেমন কোয়ালিটির দিক থেকে সমৃদ্ধ করবে, পাশাপাশি ওই কোয়ালিটিকে কাজে লাগিয়ে, ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে কি করে কোনো প্রবলেম নিজে থেকে সমাধান করতে হয় তারও প্রচেষ্টা আমাদের তরফ থেকে করা হচ্ছে। তোমাদের সমস্ত বিষয়গুলো আজকে দেখানোর পরে আমরা এর পরের দিন যখন বৃত্তের আরো বিপুল সম্ভার তোমাদের সামনে দেখাবো, তার আগে তোমাদের কাছে প্রত্যেকের কাছে আমি আশা রাখি যাতে করে এই বৃত্ত সম্পর্কে যে দুটো ক্লাস হলো, বৃত্তের যে বিভিন্ন ধরনের সমীকরণ তোমাদের সামনে প্রমাণ সহকারে দেখানো হলো, প্রত্যেকটা সমীকরণ তোমরা মাথায় রাখতে পারো, তবেই কিন্তু পরবর্তী পাঠগুলো তোমাদের কাছে আরো মনোগ্রাহী হয়ে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এইটুকুই। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।